চৈতন্য রামকৃষ্ণানুকূলম পূর্বতনী পুরাণম শাশ্বতম বর্তমানম পূর্ব অবতার বরিষ্ঠ সহ সমস্ত অবতার পুরুষদের নববিবর্তিত রূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার দণ্ডবত আপনি অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার রাঙা চরণে প্রণাম। যিনি একাধারে পুত্রোত্তম তথা ভক্তোত্তম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে প্রণাম। সঞ্চালক সহ মঞ্চে যারা আছেন যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা। কল্যাণী মায়েদের আমার অন্তর্নিশ্চিত মাতৃভক্তি। প্রত্যেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছার আনন্দিত জয়গুরু। যখন আমি গঙ্গা পেরিয়ে আসছিলাম আমার একান্ত প্রতিভাজন যে গান গাইল একটু আগে, সুন্দর অপূর্ব সুন্দর সঙ্গীত, এটা গান না, এগুলো সঙ্গীত। গণদীপকে বলছিলাম এই সেই গঙ্গা যেখানে আমার গৌরচাঁদ লীলা করেছেন, এক সময় নৌকা বিহার করেছেন। মনে পড়ে গেল ভক্ত গিয়ে যেমন বৃন্দাবনে যমুনা পার হয়েছেন তখন বলেছিলেন, যমুনে ও যমুনে এই কি সেই প্রবাহিনী, যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনে ও যমুনে এই কি রে সেই প্রবাহিনী। আমার মনে হলো তখন পাশ্চাত্যে বলি, গঙ্গে ও মা গঙ্গে এই কি রে সেই প্রবাহিনী, যার বিমল তটে রূপের হাটে বিকাত গৌর চন্দ্রমণি। আমি বলছিলাম তখন। আবার জানেন আমার টুটুল বাবা বহুদিন আগে থেকে আমাকে ফোন করছে, বলছে গত সপ্তাহে গিয়েছিলাম আমার বন্ধুবর কৃপা সিন্ধু স্বস্তি সেবক বাহিনীর যিনি সম্পাদক, তার বাড়ি কবরপুর, বহুদূর, প্রায় 3.5 ঘন্টা যেতে লাগে গাড়িতে আসতে। তারপরে এলাম বাড়িতে, বললাম যে এত দূর রাস্তা বয়স হয়েছে তো। আমাকে বললো প্রধান শিক্ষক 15 বছর আগে রিটায়ার করে চলে গেছি, বয়স অনেক হয়ে গেল। যাই হোক, কিন্তু বয়সটা আমাদের বয়স নয়। পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গিয়ে একজন ঋত্বিকদেব বলছেন, দাদা এবার বয়স হয়েছে তো আর পারি না। বলে কত বয়স হলো? বলে 75। বলে তাই বলেন, মানে 15। দাদা বললেন আমাদের বয়সটা ধরতে হয় 60-এর পর থেকে। তো কাজী 75 মানে 15, 80 মানে 20, টকপক করে ছুলে বেড়াবে। ওই দেখুন ভান্ডারে প্রসাদ খেতে গেলেন মৃত্যুঞ্জয় দেবনাথ দা, 84 বছর বয়স, উনিও মাস্টারমশাই ছিলেন। আমাদের যে বয়সে সেই বয়সের সব বন্ধু বান্ধব দেখলাম সব পরপারে চলে গেছে। আমাকে একজন বলছে, ভাই তোকে তো দেখি আগের মতো একই রকম আছি। তাহলে 60টা বছর ধরে ভাই নিরামিষটা খেলাম কেন? প্রমাণিত সত্য। তো যাই হোক, ওকে বলছিলাম যে না গেলে নয়। আমার বাড়িতে স্ত্রী বলছেন, দেখো আজ তো যাবে, শরীরটা ভালো নাই গো। দেখলাম পা নিয়ে টলমল করছে। এখন তো জানেন মায়েদের সব বেশিরভাগ হাঁটুতে রোগ, হাঁটু নিয়ে টলমল করছে। তাই বলে আমি বাড়িতে থেকে তোমার হাঁটুতে ভালো করতে পারবো না। হাঁটু দুটো তো আমি করে এনেছি, একবার চেঞ্জ করেছি, দুটো হাঁটু চেঞ্জ করা, আর তো কিছু করতে পারবো না। ঠাকুরকে ডাকো, ঠাকুরকে চললাম। এসো তাই দেশে আমি দেখছি যে না এলা আসতাম কি ভুল হতো, কি ক্ষতি পেতাম, ক্ষতি হতো, কত অপ্রাপ্তি হয়ে যেত। আমি বড় সে পড়ে এলাম, শোনো শোনো, ওই যে এক কলি দুঃখ লেগে গেল গান গাই, সেই গানটা তুমি শুনিয়ে দিচ্ছি আবার। আমায় রাখতে যদি আপন ঘরে এই বিশ্ব ঘরে পেতাম না ঠাই, দুজন যদি হতো আপন হতো না মোর আপন সবাই। আমায় রাখতে যদি আপন ঘরে ওগো বিশ্ব ঘরে পেতাম না ঠাই। ঘরে থেকে কি করতাম? একটু আহু উহু করতো, আমিও বলতাম ঠিক আছে একটু মালিশ করে দিই। আর এখানে এসে বিশ্ব ঘরে ঠাঁই পেলাম।
সিজিএম সাহেব বলছিলেন, তরুণ মণ্ডলদা, যে আমাদের একটাই পরিচয়, অনেক ফুল দিয়ে দেখবেন যেমন মালা হয়। ঠাকুর এই শ্লোকটি প্রায় বলতেন, গীতার অনেকগুলো শ্লোকের মধ্যে ঠাকুর এই শ্লোকটা বলতেন, শোনো শোনো শোনো, তোমরা এতগুলো আমার ছাওয়াল, সূত্রে মণি গণাইব। সুতো দিয়ে যেমন মণির মালা করা হয়, তেমনি এই মণি মাণিক্য দিয়ে যারা বসে রয়েছেন আপনারা, একটা সুতো দিয়ে আমাদের বন্ধন জড়িত হয়ে গেছে। যে সুতোটা কি? জয় গুরু। এই জয় গুরু সুতো দিয়ে আমরা সব বাঁধনে বাঁধা আছি। তরুণ ভাই আমার তার সেই কথাই বলছিলেন ঠাকুর এই বলার দিব্য জীবনের কথা, অনুভূতির কথা, দীক্ষা নেবার কথা ইত্যাদি। শ্রী শ্রী আচার্যদেব আমার কাছে, আমরা নির্দেশ বলি, আমরা নির্দেশ বলি না। দেখবেন আমরা অনেক সময় ঠাকুরের বাণী বলি বটে, দু একটা ভুল বলে ফেলি আমরা। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ আমরা বলে ফেলি না। ওখানে রেপটা নাই, নির্দেশ নাই, আছে যথা সময় ইষ্ট নির্দেশ। নির্দেশ মানে ডাইরেকশন। সে প্রধানমন্ত্রী দেবে, মুখ্যমন্ত্রী দেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেবেন, ওই সিজিএম সাহেবরা দেবেন নির্দেশ মানে অর্ডার। ঠাকুরের কাছে আমাদের কাছে ঠাকুরের যে আসে তাকে বলা হয় নির্দেশ। নিপূর্বক দিশ ধাতু, ফ্রম দি কোর অফ হিজ হার্ট, হৃদয়ের অন্তঃস্থল থেকে শত উচ্চারিত যে বচন, তাই হলো নির্দেশ। তা আমি পালন করতেও পারি, নাও পারি। করলে আমার বাঁচা বাড়াটা ক্রমবর্ধমান হবে, না করলে অবনতিতে যাব। তাই নির্দেশ। ঠিক তেমনি করে ঠাকুরের প্রত্যেকটি বাণীকে আমি দেখেছি, কমা, ফুল স্টপ, দাঁড়ি, ইনভার্টেড কমা, কোনোটা যদি বাদ দিয়ে ফেলি মানে চেঞ্জ হয়ে যায়। ঠাকুরের এগুলো হচ্ছে আগম বাণী। তিনি ইচ্ছা করে, কসরত করে, অনেকে যেমন কবিরা কবিতা লেখেন বারবার কাটেন, এমনকি কবি রবীন্দ্রনাথকে করতে হয়েছে। দেখবেন আমরা যদি তার পাণ্ডুলিপি দেখেন, তিনি লিখছেন, আবার মনোমত ওনারা শব্দটা কাটছেন। যদিও রবীন্দ্রনাথের কাটাটাও ছিল একটা আর্ট। রবীন্দ্রনাথ আমাদের মতো খচখচ করে কাটতেন না, এমন করে কলমটি কাটতেন, একটি পাখির ঠোঁট হয়ে গেল, একটি ফুল হয়ে গেল, ওটা করে ছবি হয়ে যেত। তাই দেখে তার ভাতুষপুত্র গগনেন্দ্র বলেছেন যে কাকা তুমি ছবি আঁকো। 60 বছর বয়সে রবীন্দ্রনাথ আবার ছবি আঁকতে শুরু করলেন, আলাদা বিষয়। ওটা যেটা বলছি, বড় বড় কবিরাও বারবার কাটেন। ঠাকুরের জীবনে একবার যেটা বলেছেন, দুবার আর বলতে হয়নি আলাদা শব্দটি। কারণ তিনি বলেন, প্রফুল্লদাকে বলতেন, দেবীতাকে বলতেন, আমি তাদের কাছ থেকে শুনেছি সঙ্গ করে, কলম যেন উদ্ধত থাকে। দেখবেন আমরা প্রফুল্লদাকে বলতেন, প্রফুল্লর কানগুলো যেন ঠিক একদম গণেশের মতো কান। আপনি প্রফুল্লদাকে দেখেছেন, দেখবেন কানগুলো বড় বড় এরকম কুলোর মতো কান। আর লেখনী আলাদা, কোনো একটি বর্ণ যেন স্লিপ না করে চলে যায়, তাহলে আসর ধরতে পারা যাবে না। কারণ ঠাকুর বলতেন, মেঘের মালার মতো আমার চোখের সামনে পরম পিতাগুলো ভাসিয়ে দিয়ে যায়। টক টক করে আমি বলি, তোরা যদি না লিখতে পারিস স্লিপ হয়ে যাবে। সেই ঠাকুরের বাণী বিশ্বাস করুন, আমার জানা ছিল, আমরা প্রায় বলি, দেখবেন সর্ব সমস্যার সমাধান বুঝলে জানিস ইষ্ট প্রতিষ্ঠান। অদ্ভুত বিষয়। আমি দু একটা গ্রন্থ লিখি, লেখার পরে আচার্যদেরকে দেবার পরে উনি পাতা উল্টে দেখলেন, বলেন এই বাণীটা ঠিক করে নেবেন। চোখকে গেলাম, আরে সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, বিভিন্ন জায়গায় উৎসব হয়, যে প্রোগ্রাম থাকে ওপরে লেখা থাকে, বললি কি আমরা বলে দেখবেন খুঁড়ি যখন ঠিকঠাক লেখা আছে কি, সর্বস্বার্থের সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। সমস্যার নয়,
সর্বস্বার্থের সমাধান। স্বার্থ মানে কি? ঠাকুরকে যদি আমি সেবা করি, পিতার স্বার্থ রক্ষিত হবে, পিতার সেবা করা হবে। ঠাকুরকে সেবা করলে মায়ের সেবা করা হবে, তো মায়ের স্বার্থ রক্ষা হবে, ছেলের স্বার্থ রক্ষিত হবে। ওই যে বললাম আমার স্ত্রী অসুস্থ থাকলেও তার স্বার্থ রক্ষিত হবে, ঠাকুরের কথা বলি। তাই ঠাকুর বলেন সর্বস্বার্থের সমাধান জানে শিষ্ট প্রতিষ্ঠা। শ্রী বর্তমান আচার্যদেব যখন থেকে আমরা পূজনীয় বাবাইদা বলতাম, সেখানে অনেক কথা আছে। তিনি বলেছেন, ওই যে বললাম নির্দেশ, আমাকে বলেছেন আপনি যেখানে যাবেন সেখানে একটু শিক্ষা নিয়ে কথা বলবেন, যেহেতু আপনি দীর্ঘদিনের হেডমাস্টারমশাই ছিলেন ইত্যাদি। ওই জন্য আমি যেখানে যাই কেন সবই তো তাঁর কথা, শিক্ষা নিয়ে কথা। বিশেষ করে এটাও আমার উপলব্ধি হয়েছে, সব জায়গায় যে অভিজ্ঞতা হয়েছে, সমস্ত জায়গায় গিয়ে দেখেছি মায়েদের আধিক্য হয় অনেক বেশি উৎসবে। মায়েরা ভাগ্যে আছেন বলে সবার স্তরটা মোটামুটি একটু ভর্তি হয়, উঠে গেলে একদম টাক পরা মাথার মতো হয়ে যাবে। এটা ঠাকুর বলতেন খুব ভালো এটা লক্ষণ। ওই ঠাকুর অনেক কথা যেগুলো বিড় করে মাঝে মাঝে বলতেন, ছন্দ শ্লোক কবিতা, তার মধ্যে এটাও বলতেন, না জাগিলে ভারত ললনা, এই ভারত বুঝি রবে না রবে না। ওটা ললনা মায়েদের জাগতে হবে, কারণ বাড়ির এক মা যদি জেগে যান তাহলে তার স্বামী ডাকবে। একটু আগে বলছিলেন তরুণবাবু যে উনি স্ত্রীর, আমরা অনেক সময় বলি আচার্য দেবের অনুপ্রেরণায়, এর অনুপ্রেরণায়, উনি বললেন যে আমার স্ত্রীর অনুপ্রেরণায় আমি এখানে এসেছি। ভালো লাগবে শুনতে। স্ত্রীর অনুপ্রেরণা না দিলে পরে পুরুষ দাঁড়াতে পারেন না। ছেলে বলুন, স্বামী বলুন, ভাই বলুন, দেওর বলুন, শ্বশুর বলুন, স্ত্রী যদি বাড়ির ললনা যদি ঠিক থাকে, গোটা পরিবারটাকে সুন্দর হয়ে ওঠে। তাই মায়েরা থাকলে ভালো হয়। আমি খুব খুশি হই যেখানে যেখানে সব মায়েরা বেশি থাকেন। তো এই যে 1989 সালে, আজ অনেক বছর আগে, আমি এই লাইনেই একটি স্কুলে হেডমাস্টারমশাই করতে এলাম। এখানে তো অনেক দূরে, বর্ধমান জেলার কাছে, বর্ধমান থেকে 18-20 কিলোমিটার দূর। আসার পরে আমার মনে হলো স্কুলটা চারিদিকে দেওয়ালে যদি বেশ ঠাকুরের বাণী টাণিগুলো লিখি কেমন হয়। এবার সঙ্গে এসে দেখবেন, দেখতে দেখতে আসছিলাম যে বাণীগুলো আছে কিনা দেখি। সেটা আজকে প্রায় 40 বছর আগেকার কথা বলছি আমি। তো যাই হোক, বাণী লিখতে গেলাম 1989-90 সাল, মানে বুঝতে পারছেন না। তথাকথিত প্রগতিশীল রাজনৈতিক দল তথা ম্যানেজিং কমিটি, তখন ম্যানেজিং কমিটি ছিল, এসে বলেন মাস্টারমশাই আপনি স্কুল ভালো করছেন, পড়াচ্ছেন, ঠিক আছে, ওইসব ধর্মের বাণী টাণি লিখতে যাবেন না। খুব মনে কষ্ট হলো না বাবা। আবার আমি তখন ছিলাম ইয়াংগেস্ট অফ অল, আমি হেডমাস্টার, কিন্তু আমি সবচেয়ে বয়স কনিষ্ঠ। আমার থেকে সব 10 বছর 20 বছর সব বড় সব অ্যাসিস্ট্যান্ট টিচাররা মানবে কেন। গেলাম দেওঘর ঠাকুর বাড়ি, আমার বন্ধু এই কৃপাসিন থেকে নিয়ে আচার্যদেবকে প্রণাম করে তারপরেতে তৎকালীন বাবাইদের কাছে সেই চায়ের যেখানে বসতে গেলাম, দিয়ে বললাম যেগুলো আমি করতে চাইছি ভালো, কিন্তু বাধা আসছে। কথা দেখুন, সেই ধারা এক কথা। আমাকে বলেন আপনি কি করতে চাইছেন বলুন। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, এই দেখুন আমরা কিন্তু একই কথা একসঙ্গে বলে দিই, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা না। এর মধ্যে দুটো কথা আছে, ইষ্ট স্বার্থ আর ইষ্ট প্রতিষ্ঠা, দুটো মিলে একটা শব্দ, কয়েন ওয়ার্ড। আমি বললাম আগে হ্যাঁ তাই তো। এখানে ঠাকুরের বলে না, আপনি যদি জোর করে করেন আপনার ক্ষমতা আছে, বাই ভার্চু অফ ইউর পোস্ট, প্রধান শিক্ষক আর পদাধিকার বলে আপনি জোর করে লিখতেও পারেন, তাতে আপনার কার্যটা সিদ্ধি হলো, ইষ্টের হয়তো প্রতিষ্ঠাও হলো, সরি ইষ্টের স্বার্থটা হয়তো রক্ষা হলো, প্রতিষ্ঠা হবে না। আপনি বিরোধ বাদিয়ে দিলেন, তাহলে কি করব? ভালো করে বোঝাতে হয় কেন লিখছেন, কি বাণী লিখবেন, কি তার কার্যফল বুঝিয়ে বলবেন। বোঝানোর অপারগতা আছে আপনার। শুনতে খারাপ লাগলো আমার। ফিরে এলাম, ফিরে এসে তৎকালীন ম্যানেজিং কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টকে ডেকে বললাম, আচ্ছা ভাই তোমার তো ছেলে মেয়ে স্কুলে পড়ে, একজন 9-এ পড়ে, একজন 8-এ পড়ে, আচ্ছা আমি যদি এইরকমটা লিখি
তুমি কি চাও না যে তোমার ছেলেটা তোমাকে প্রতিদিন শ্রদ্ধা করুক, প্রণাম করুক, তোমার বউকে অর্থাৎ তার মাকে সে প্রণাম করুক? এগুলো মানে ওই তো আমরা সবাই চাই। বলে তাহলে আমি যদি বাণীকে এইরকম লিখি, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। যদি লিখি বলি পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আচ্ছা এইগুলো লিখলে ভাই এর মধ্যে তুমি ওই তথাকথিত ধর্মের অং বং চং হিং ক্লিং পাচ্ছ কোথায়? আমি জানি না আমার এই যুক্তিগুলো কি বলে আচার্য পরম্পরা। তিনি বলে দিলেন কীভাবে যে এই যুক্তিগুলো আমার মাথায় এলো জানি না। না না এইগুলো লিখতে পারেন আপনি। আমি ভাবছিলাম বোধ হয় আপনি সংস্কৃতের শ্লোক ফ্লোক লিখে ওই ছেলেদের মধ্যে ধর্মের ইঞ্জেকশন দেবেন। পেয়ে গেলাম অনুমতি। ভালো পেন্টার নিয়ে অয়েল পেন্টিং করে গোটা সাদা বিল্ডিংয়ের চারপাশে সেই সব বাণী ঠাকুরের শিক্ষকের নেই স্টেটান কে জাগাবে ছাত্র প্রাণ ইত্যাদি ইত্যাদি বাণী লেখা আছে। আজকে 15 বছর রিটায়ার করে লিখেছি, তারও 30 বছর আগে লিখেছি। রাষ্ট্রপতিদের সময় দেখাচ্ছিলাম আমার ওই আসছিল, দেখো দেখো এখন লেখাগুলো আছে গো, স্পষ্ট জল জল করছে। তার আশীর্বাদ ছাড়া পায় না। এই জন্যেই যেজন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। 2012 সাল, অনেকটা পিছিয়ে এলাম এবার, মানে এগিয়ে এলাম আর কি। 2012 সাল আমি আমার 2 নাতিকে নিয়ে, মানে মেয়ের 2 ছেলেকে নিয়ে গেছি আবার। তখন ঠিক কথা যে আচার্যদেব শ্রী দাদা, আর তখন বাবাই যাই বলি, প্রণাম করলাম যে নাতিদের নিয়ে। ওই নাতিদের জন্ম কিন্তু এই কৃষ্ণনগরে হয়েছিল। আমার জামাই ছিল এই কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার। এই সেই সুবাদে কৃষ্ণনগরে ওই প্রমথদা অচিন্ত ভাই তো বর্ধমানে থাকতে আমার কাছেই বলতে গেলে পরিচয় সেই থেকেই। এদের আসবার সুবাদে আমি আরও বেশি করে জোর করে এলাম আর চটুল ভাইয়ের বারবার ফোনে। তো যাই হোক, গিয়ে আমি বাবাইদাকে বললাম, তৎকালীন বাবাইদা বর্তমান আচার্যদেব, তাকে আমি একটু আশীর্বাদ করুন যেন আমার এই ছেলে নাতি দুটি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে। উনি মিষ্টি হেসে বললেন, আমি যতটুকু জানি আপনি তো হেডমাস্টার মশাই, এরকম ভুল বললেন কেন? কি মায়েরা এই কথার মধ্যে কোনো ভুল খুঁজে পেলেন যে আমার নাতিরা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে? কোনো ভুল বলেছিলাম? বলছেন না তো যেন ভুল বলেছিলেন? আমি চমকে গেলাম, কি ভুল বললাম রে বাবা? তারপরই বললেন, শিক্ষা বিধায়না গ্রন্থটা অধ্যয়ন করেছেন? আরে আমি হেডমাস্টার মশাই তখন রিটায়ার করে গেছি 12 সাল। শিক্ষা বিধায়না গ্রন্থ অধ্যয়ন করেন, এটা কথা হলো? কি করে লাগলো? বলে আগে হ্যাঁ পড়েছি। আবার উনি বললেন, অধ্যয়ন করেছেন? মিষ্টি মিষ্টি অধ্যয়ন করেছেন? কৃপা সিন্ধু পাশে দাঁড়িয়েছিল, 2 বার বলেছেন মানে কিছু একটা ঘটনা ঘটেছে। এসব বোঝার ক্ষমতা তো নেই আমাদের, আচ্ছা সূক্ষ্ম অনুভূতি হয় না আমার দিকে চোখ টিপলে চুপ করে গেলাম। জানতাম না যে পড়া আর অধ্যয়ন এক জিনিস না। আমরা জানি অধ্যয়ন মানে হচ্ছে সাধু ভাষা আর পড়া হচ্ছে চলিত ভাষা। ঠাকুরের গ্রন্থগুলো পড়ে দেখবেন, ঠাকুর প্রত্যেকটি শব্দ বলতে গেলেই বলতেন তার ধাতুগত অর্থটা কি খুঁজে বার করো, শব্দটা কোত্থেকে এসেছে সেটা না জানলে কোনো শব্দের মানে বোঝা যায় না। অধ্যয়ন কথাটি আমরা 5-6 সন্ধি আছে ছেলেদেরকে দিই, ওরা করে দেয়, টিক মেরে দিয়ে আমিও নম্বর দিই, ও পেয়ে যায়। সেও জানে না, আমিও জানি না মাস্টারমশাই। অধ্যয়ন অধিযুক্ত অয়ন সন্ধি, আরে অধিযুক্ত অয়ন সন্ধি হলো মানেটা কি হলো? দেখবেন ঠাকুরের রাজত্বে গিয়ে অধি কথাটার মানে অধি, ধি মানে ধাতু, আর অয়ন মানে পথ। দেখবেন এই দিনে বলি উত্তরায়ণ দক্ষিণায়ন। কাজেই অধির মধ্যে আছে ধাতু, ধা মানে ধারণ করা, আর অয়ন মানে পথ। অর্থাৎ অধ্যয়ন করলাম মানে কি, আমি যে বিষয়টা পড়লাম সেটা আমি মাথায় ধারণ করলাম তো, হৃদয়ে ধারণ করলাম তো, এবং সেই পথে জীবনটাকে চালালাম তো, তবে সেটা অধ্যয়ন।
তা না এলে ওই এখন আমরা যেমন করি আর কি, পড়লাম, নম্বর পেলাম, ফার্স্ট হলাম, চলে গেলাম। বর্তমান আচার্যদের তারা তৎকালীন বাবাইতে বললেন অধ্যয়ন করেছেন, চুপ করে গেলাম। তারপরে উনি দয়া করে বলে দিলেন শিক্ষা বিধায়না গ্রন্থের ৭১ নম্বর বাণীটা একটু দেখবেন। বলে দিলেন, আপনাদের বলছি দাদারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, শিক্ষা বিধান, বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকা আছে বা আপনাদের বাড়ি সবাই অভিভাবক হয়ে আছেন, আমাদের ছেলেমেয়েরা আছে, ওইখানে সুন্দর কথা আছে, ২-৩টে লাইনের শব্দ। মনোযোগী হতে যেও না, আগ্রহকে বাড়াইয়া তোলো, মনোযোগ আপনিই আসিবে। ভাবুন তো এবার, ঠাকুর আমার কত বড় মনোবিজ্ঞানী তথা শিক্ষা বিজ্ঞানী, ঠাকুরকে কি বলে ডাকবেন বলুন তো? ওই জন্য সব বিশেষণগুলো দূরে ফেলে দিয়ে আমরা একটা বলি, পরম প্রেমময়। পরম মানে যার পড়ার কিছু নেই, ইনফিনিট। আর প্রেমময়, প্রেম বললেই সব এসে যায়। তাই ঠাকুরকে যদি বলি বড় শিক্ষাবিদ, অবশ্যই তাই। শিক্ষাবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক, রাজনীতিবিদ, গবেষক, ঐতিহাসিক, সব। এত বড় মনোবিজ্ঞানী ঠাকুর বললেন মনোযোগী হতে যেও না, আগ্রহকে বাড়াইয়া তোলো, মনোযোগ আপনি আসিবে। এবার আপনি খুঁজে দেখুন তো, যত বলবো ছেলেকে মনোযোগ মনোযোগ মনোযোগ, তত মনটা বিয়োগ হয়ে যায় ওদের। আর আগ্রহ যদি থাকে, আমাকে বলতে হয় না মনোযোগ দে। দাদারা, মায়েরা, আপনারা আপনাদের ছেলেদের, মেয়েদের, নাতি নাতিদের কোনোদিন বলেন এই মোবাইলটা মনোযোগ সহকারে ঘাঁট? বলেন? কাউকে বলতে শুনি। এমন মনোযোগ দিয়ে মোবাইল ঘাঁটছে, আপনার পাশে সাপ চলে যাচ্ছে, তাও তার খেয়াল নেই। কারণ ওতে তারা আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। তো আগ্রহ হয়েছে বলে মনোযোগ এসে গেছে। 40 বছর শিক্ষকতা, 25 বছর হেডমাস্টারি করার পর এই জ্ঞানটুকু আমার হয়নি। বুঝুন ঠাকুর আমার কি, এবং ঠাকুরের ওই ধারাটাকে ধরিয়ে দেওয়ার জন্য আচার্যদেব আমার কি প্রয়োজন। শিখলাম তাই তো বটে। এবং বললেন আপনাদের মাস্টারমশাইদের কাজটা তো কেবল আগ্রহটাকে বাড়িয়ে দেওয়া। আপনি যদি এমন করে পড়ান, এমন পদ, পশ্চার, বলা, ভঙ্গি, হাসি এমন করে পড়াবেন, ছাত্রের আগ্রহটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর আগ্রহ বাড়লেই মনোযোগ হবেই। দেখলাম হ্যাঁ তাই তো বটে। এখানে যারা রয়েছেন আপনারা, আপনাদের একটু ছাত্রাবস্থার কথাটা ভাবুন তো। যে মাস্টারমশাই বা দিদিমণি একটু সুন্দর করে হাসি খুশি করে পড়াতেন, সেই পড়াটার বিষয়ে আমরা মনোযোগটা অটোমেটিকই চলে আসতো। আর যেখানে খুব গম্ভীর মুখা, কাঠ গম্ভীর আছে, দেখুন এডুকেশন বা শিক্ষা মানেটা কি? ছাত্রের ভেতরে যেটা আছে, শিক্ষার্থীর ভেতরে যেটা আছে, সেটা টেনে বার করে নিয়ে আসা। ঠিক বিবেকানন্দ কথা আমরা অনেক সময় বলি, এডুকেশন ইজ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, অলরেডি ইন ম্যান। তার মধ্যেই আছে, টেনে বার করে নিয়ে আসা। ওই ঠাকুর বলতেন এডুকেশনটার কথাটা, ইংরেজি কথাটা কোথেকে এসেছে দেখতো, একই কথা। দেখে গেল হ্যাঁ, ল্যাটিন শব্দ এডুইস, EDUCE, এডুইস। এডুইস মানে টু ড্র আউট, টেনে বার করে নিয়ে আসা। কি টেনে বার করে আনবো? শিক্ষার্থীর মধ্যে যে স্বপ্নটা আছে, যে সম্ভাবনাটা আছে, সেইটাকে টেনে বার করে নিয়ে আসা। তাহলে এডুকেশনের মধ্যে 3টে জিনিস আছে। একটা জিনিস বার করে নিয়ে আসবো, কারু কাছ থেকে বার করব, আর কেউ একজন বার করবে। যিনি বার করবেন তিনি হলেন শিক্ষক, পিতামাতা, আর ওপরে সুপ্রিম লর্ড, গুরু। কি বার করবেন? বৈধি বিবাহের ফলে বাবা মায়ের মধ্যে যে ইনস্টিংক্টটা ছিল, সেইটা তার সন্তানের মধ্যে এসে গেছে, সেইটাকে টেনে বার করে নিয়ে আসা।
একটু আগে আমার ওই সিজন সাহেব বলছিলেন বিবাহের কথা কেন প্রয়োজন, সেই সব মামাটাকে টেনে বার করে নিয়ে আসা। আর কার কাছ থেকে বার করে না? ওই শিক্ষার্থীর কাছে। শিক্ষার্থী, অভিভাবক তথা বাবা মা আর শিক্ষক, তিনটে নিয়ে এবং ওই টেনে বার করাটা হচ্ছে, এই জন্যই বিবাহের প্রয়োজন। বিশ্বাস করুন, আমাদের কাছে যখন ছেলেকে ভর্তি করার জন্য যেত 5-6-এ, বাবা মারা গিয়ে বলতো মাস্টারমশাই ছেলেটাকে এনে দিলাম, একটু মানুষ করে দিন। আমরাও বলেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখবো। একটা মানুষ আমরা করতে পারি। দেবনাথ দা আছেন, উনিও শিক্ষক ছিলেন জীবনে। মানুষ আমরা করতে পারি। মানুষ করতে আপনি পাঠিয়েছেন বাবা মা, আপনি তার মধ্যে যে সম্ভাবনা দিয়েছেন সেইটাকে টেনে বার করে নিয়ে আসার কাজটা আমি করতে পারি। আমি মালির কাজটা করতে পারি, যে জলটা দেবে গাছে। আচ্ছা, আপনি একটা আমার কাছে বিচুতি গাছ নিয়ে এলেন, বলো দেখি মালি তুমি কেমন বড় মালি, এই বিচুতি গাছটা থেকে তোমাকে একটা গোলাপ ফুল ফোটাতে হবে। কেউ পারবে? এমন কোন মালি পৃথিবীতে হয়েছে যে বিচুতি গাছটা থেকে গোলাপ ফুল ফোটাবে? নেই। ঠিক তেমনি করে উল্টো পাল্টা বিবাহ করে আমি সন্তান না করে শয়তান পাঠিয়ে দিলাম আপনার কাছে, নিয়ে বললাম মাস্টারমশাই মানুষ করুন। পারি? উল্টোটা কিন্তু হয়ে যায়। আপনি ভালো একটি সন্তান এনেছেন, আমার কাছে দিলেন, যেমন ভালো একটি গোলাপের চারাকে মালিকে দিলেন, মালির অসাবধানতা বশত তাকে ফুল ফোটাতে পারলো না, জল দিল না, সার দিল না, চাপা দিল না, বেড়া দিল না। ঠিক তেমনি করে মাস্টারমশাইরা তাদের ঔদাসীন্যের ফলে অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু একদম কিছু করা যাবে না। এই যে শিক্ষা ব্যাপারটা ঠাকুরকে না ধরলে বুঝতে পারতেন, কারণ ঠাকুরের রাজত্বে শিক্ষা, দীক্ষা, বিবাহ ওই একই কথা, সূত্রে মণি গণাই এক সূত্রে বাঁধা। আমরা শিক্ষা কথাটা আগে বলছি, তার কারণ ব্যাকরণের একটা নিয়ম আছে, হ্রস্বর থাকলে মানে ছোট স্বরটাকে আগে বলতে হয়। শিক্ষা হর্ষি আছে, তারপরে দীক্ষা দ্বয় দীর্ঘ আছে, আঁকা আছে, দুটো দীর্ঘস্বর, তাই পরে দীক্ষা বললাম। আর বিবাহ তিনটে দল আছে। প্রকৃতপক্ষে ঠাকুরের রাজ্য ঠাকুর বলেছেন আগে বিবাহ, পরে দীক্ষা, পরে শিক্ষা। ভাবুন, একদম উল্টো কথা। কারণ আপনি ভালো বিবাহ করার পরে তবে তো সন্তান সন্ততি আসবে, তবে তো আমরা ছাত্র পাবো, শিক্ষার্থী পাবো। ঠাকুর কি বললেন? দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আমরা বললাম বটে, এর মধ্যে 6-7টি শব্দ আছে, ভালো করে বোঝার দরকার। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস বলছিলেন দাদা, দীক্ষার প্রয়োজনটা কি? প্রথমে দীক্ষা নিতে হয়, তারপরে শিক্ষা। এখন তো মায়েদের মাতৃগর্ভে শিশুর স্পন্দন পাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার জন্য মাস্টারমশাই ঠিক করে রাখি কোন স্কুলে পড়বে, ইংলিশ মিডিয়াম স্কুলে, সেই ছেলেটির মাথায় ফ্যান ঘুরবে কি না, সেই স্কুলে এসি আছে কি না, এইসব ভাবি আমরা। দীক্ষার কথা ভাবি না, অথচ প্রথমেই হচ্ছে শিশুর উপরে দীক্ষা। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। বইটা সার নয়, আচার্যটা আমার কাছে সার হবে। শিক্ষকের ভালোবাসাটা ছাত্রের জীবনকে একদম অন্য করে দেয়। অধ্যাপক পঞ্চানন সরকার তো বলছেন ঠাকুর পড়াবো কি, আপনার স্কুলে তো ছেলেমেয়েরা আসতেই চায় না। ঠাকুর কি বললেন জানেন? ঠাকুরের মুখটা কালো হয়ে গেল। বলেন কি পঞ্চাননদা, আপনার প্রতি ছাত্রদের এখনো এত এরকম ভালোবাসাটা গজায়নি যে আপনাকে না দেখে তারা থাকে কেমনে? আপনাকে না দেখে তারা থাকবে কেমন করে? এত ভালোবাসা দিতে হবে শিক্ষার্থীকে, শিক্ষককে। তবে সেই শিক্ষক এমনি এমনি বলেননি ঠাকুর, দুনিয়ার যত কাজ সবার সারা শিক্ষকতা। পড়েলেন যে ইম্পর্টেন্ট, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। আমরা যাদের ইষ্টনিষ্ঠা নেই, এইরকম শিক্ষক বা অধ্যাপক আছি, তারা
কি করি আমরা জানি না, ঠাকুরের ভাষা সেটা বর্বরতা করা হয়। দীক্ষা নিয়ে শিক্ষা দিয়েছি, তারপরে কি হয়, আমাদের বোধ জন্মায়। দেখুন ঠাকুর কিন্তু জ্ঞানের কথা খুব কম বলেছেন, বোধের কথা বলেছেন। বোধ আর জ্ঞানের মধ্যে যে পার্থক্য জানতাম না। বোধ, দেখুন ঠাকুরের জন্য বলেছেন, শিখলি যে তুই কত শত, বোধ তো কিছু ফুটলো না। স্মৃতির বলদ হলি শুধু, তাই এক মুঠো ভাত জুটলো না। আমাদের বোধ নেই, মানে কমন সেন্স নেই। আমাদের হয়তো দিব্য জ্ঞান হয়ে গেছে, কাণ্ড জ্ঞানটাই গজায়নি। কাজেই ঠাকুরকে ধরলে, ইষ্টকে ধরলে, দীক্ষা নিলে বোধটা খুলে যায়। তাই বললেন ওই যে আচরণই, এবং আচরণের মাধ্যমে বোধটা ফোটে, বই পড়ে হয় না। তাই বললেন আচরণই বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পর। বোধ। আরেকটা কথা, সময়টা ওনার পেরিয়ে যাচ্ছে বলে শেষ করি এবার। আরেকটা কথা বলি, কারণ আমরা যা ভাবি আর ঠাকুর যা বলেছেন দেখুন সব উল্টো। আমরা উল্টা বুঝলি রাম হয়ে আছি জানেন। আমরা সবাইকে বলতাম তোমার জীবনে সাফল্য হোক, আজীবন কয়েক হাজার সার্টিফিকেট লিখে গেছি, একটা সার্টিফিকেট, মে ইউ সাকসেড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। ও মা, ঠাকুরের কাছে গিয়ে শিখলাম সফলতা নয়। ঠাকুর বলেন চোরও যদি ধরা না পড়ে তাহলে সফল চোর নাকি? সফলতা জীবনের কাম্য নয়। হ্যাঁ, অসফল হলে ঠাকুরের কষ্ট হয়, ঠিক আছে। ঠাকুর বললেন সার্থক, সার্থক হও। এবং যে যে শব্দ ঠাকুর বলেন দেখবেন যাতে বুঝতে আমাদের সুবিধা হয় আরো, কারণ আমরা তো পরানুকরণশীল জীব, ইংরেজিকে অনুবাদ করি অনেক সময়। তাই ঠাকুর দেখবেন প্রায় ইংরেজি বলে দিচ্ছেন, সাকসেস নয় ফুলফিলমেন্ট। তোমার জীবন সার্থকতায় পরিপূর্ণ হয়ে উঠুক। সার্থক মানে অর্থক। কি জন্য তুমি পৃথিবীতে এলে? আমি পৃথিবীতে এলাম কেন? কি আমার অর্থ পৃথিবীতে আসা? অর্থাৎ প্রকৃত মানুষ হওয়া। তাই ঠাকুর বললেন সাফল্য নয় সার্থক। দেখবেন অদ্ভুত বিষয়, এইটা কিন্তু অদ্ভুত পরম্পরা। শ্রী বড়দা দেখলাম সার্থক কথা বলতেন। আচার্যদেব দাদার যখন ছিলেন দেখবেন এত কয়েক হাজার গান সার্থক কথা বলেছেন, সফলতা নেই। ইভেন পূজনীয় অবিনবাবুর মধ্যে দেখছি, ওই একটু আসছিলাম তখন এই গানটা হচ্ছিল, সার্থকতা হোক মধুময়। বিখ্যাত যে গানটা কীর্তনটা দাদা কে আছে, আমায় সার্থকতায় ভরিয়ে তোলো নম নম। যদি বলতেন সফলতায় ভরিয়ে তোলো নম নম, সুরের কোনো ক্ষতি হতো না, ছন্দের কোনো ক্ষতি হতো না, শব্দের কোনো ক্ষতি হতো না, কিন্তু ভাব এবং ঠাকুর যা চেয়েছেন তা প্রকাশিত হতো না। তাই আচার্যদেব শ্রী ধারার লেখা গান, আমায় সার্থকতায় ভরিয়ে তোলো নম নম। আমিও সেই সুরে বলি আপনাদের সকলের জীবন সার্থকতায় পরিপূর্ণ হয়ে উঠুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। সত্যি কথা কি, যখন আমি সদ্য তপপ্রকাশ ভট্টাচার্যকে মাইকে স্ট্যান্ডটা দিতে চাইছি, তখন বলছো তুমি কতটুকু তুলবে, যতই তোলো না আমি তার ওপরে থাকো, তুমি আমাকে কর্ডলেসটাই দাও। সত্যি তার ভাবধারার কথাগুলো আমাদের এমন করে বললেন, আমাদের অনেক অনেক ওপরে তুলে দিলেন। আমরা সকলেই তার কাছে কৃতার্থ হয়ে থাকলাম। আশা রাখছি আগামী বছরগুলো তার উপস্থিতি এত সুন্দর মধুময় করে তুলবে। এরপরেও কিন্তু আমাদের একজন মাত্র 84 বছর বয়সের যুবক আছেন, তিনি একটা বক্তব্য রাখবেন। আপনারা সবাই থাকবেন, কেউ যাবেন না, মাত্র